আজ আমার বিয়ে, চারদিকে ফুলের সমাহ, হইচই, গান বাজনা, বাইরে সবাই আনন্দ করছে, কিন্তু আমার মনে কোনো আনন্দ নেই। কারণ এই বিয়েতে আমার কোনো মতো নেই, কোনো রকম জোর করেই আমাকে বিয়েটা করানো হয়েছে। কারণ আমাদের ফ্যামিলিতে আমার বাবার প্রায়োরিটি বেশি, উনি যা বলবেন তাই হবে। তার কথার নড়চড় মানেই তার চোখের বিষে পরিণত হওয়া, তার এক কথাই 100 কথার সমান। যাকে তিনি প্রতিশ্রুতি দিবেন তা কখন ভঙ্গ করেন না, তেমনি হয়েছে আমার কপালের দশা। তার কোনো বন্ধুকে জানি কথা দিয়েছিল আমাকে তার ছেলের সাথে যেন বিয়ে দেওয়া হয়। আজ 20 বছর পর উনি নিজের মেয়ের কথা, নিজের বউয়ের কথায় কোনো কর্ণপাত না করেই হঠাৎ এই বিয়ের আয়োজন। যখন বান্ধবীরা আমাকে সাজাতে এলো, কত আফসোস করলো ওরা। আমার বিয়েটা কার সাথে হচ্ছে, কোথায় হচ্ছে, ছেলে কেমন, কি করে, এক কথায় কেউ কিছু জানতো না। বাবাও এই বিষয়ে কিছু বলেনি। নর্মাল ভাবেই বিয়েটা হচ্ছে আমাদের বাড়িতে, না আছে লাল নীল আলো, না আছে ফুল, না আছে কোনো আনন্দ। মরা বাড়ি মনে হচ্ছে। তারপরও কোনো কথা না বলেই চুপ মেরে বসে আছি। মা তো কান্না করতে করতে বেহুশ। আমার মা আমাকে খুব ভালোবাসে, যা চাই সবটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আজ পর্যন্ত বাবার ভালোবাসাটাই বুঝতে পারলাম না। যখন বর আসলো, তখন আমার বান্ধবীরা অনেক আগ্রহ আর অপেক্ষায় বসেছিল আমার বর দেখবে বলে। সবাই ছুটে গেল, এই অবন্তী, তোর বর এসেছে রে। যাই বাবা, দেখে আসি। এই তোরা চল চল, অবন্তীর বর এসেছে। তখনই এক অজানা ভয়ে বুকটা ধকধক করছিল মনের মধ্যে। যতই রাগ অভিমান বাবার উপর থাকুক না কেন, আমি জানি আমার বাবা আমার জন্য বেস্টটাই চুজ করবে। হঠাৎ ওরা সবাই বর দেখে ফিরে আসলো, কিন্তু যেমনটা আনন্দ আর আগ্রহ নিয়ে গিয়েছিল, ততটাই মনমরা হয়ে ফিরে এলো। বুঝতে পারছি না ওরা এত চুপচাপ কেন, হয়তো বলবে না, আমাকে সারপ্রাইজে রাখবে বলে। কোনো ব্যাপার না, আমিও আমার হবু বরটাকে দেখা অপেক্ষায় রইলাম। বিয়ে পড়ানো শেষ, যখনই সবাইকে বিদায় দিব সবাই কাঁদছিল, কিন্তু আমার কেন জানি কান্না আসছিল না। হয়তো বাবার উপর রাগ ছিল, কিন্তু আমার আম্মুটার জন্য খুব কষ্ট হচ্ছিল। কি কান্নাটাই না করছে বেচারি। এখন আমি বিছানায় তার জন্যই অপেক্ষা করছি। কি যে হবে আজ, চিনি না জানি না, এমন একজনকে বিয়ে করেছি, তাকে কিভাবে অ্যাকসেপ্ট করব ভাবছি। তখনই কারো আসার শব্দ পেলাম, ধপাস করে দরজাটা লাগিয়ে নিল। ভয়ে আমার বুকটা ধপধপ করছে। কি হবে? এসেই আমার সামনে বসলো, আমাকে সালাম করলো, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিলাম, আর বিব্রত বোধ করলাম। যেখানে সালামটা আমার করার কথা ছিল, সেখানে এই ছেলেটা করেছে। হয়তো ভালোই হবে, হয়তো আপনি আমাকে বা আমার ফ্যামিলি সম্পর্ক কতটুকু জানেন সেটা আমি জানি না, কিন্তু তারপরেও আমি আমার পরিচয়টা আপনাকে জানাচ্ছি। জি, আমার নাম মিজান। পুরো নাম মিজানুর রহমান, সবাই আমাকে মিজান বলেই ডাকে। আমার একটা ছোট বোন আছে, ওর নাম রিমি, ও ফার্স্ট ইয়ারে পড়ছে। আর আমার বাবার নাম হাজি আব্দুল মুস্তফা, উনি একজন নামকরা ব্যবসায়ী, যার ব্যবসা এখন আমি সামলাচ্ছি। আর আমার মায়ের নাম রেহানা বেগম, উনি হাউজওয়াইফ। সবাই খুব ভালো। আস্তে আস্তে তুমি সেটা বুঝতে পারবে। এখন তুমি হয়তো ভাববে যে আমি তোমাকে এসব কেন বলছি। দেখো, আমি মোটামুটি তোমার আর তোমার ফ্যামিলির সম্পর্কে সবই জানি, কারণ তোমার বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু। সেই সুবাদেই আজ তোমার সাথে আমার বিয়ে পর্যন্ত সম্পর্কটা গড়ালো। তারপর কিছুক্ষণ চুপ থাকার পর মিজান বলল, অবন্তী, তোমার যদি প্রবলেম না হয় তাহলে এসো, আমরা দুজন নামাজটা পড়ে নেই। আল্লাহর কাছে আমাদের নতুন জীবনের শুরুর জন্য দোয়া প্রার্থনা করি, আমরা যেন সুখ দুঃখে একে অপরের পাশে সারা জীবন থাকতে পারি।
চলো এমন একটা খুশির দিনে আমরা দুজন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। তারপর আমি বিছানা থেকে নেমে ওযু করে আসলাম। তখন উনি ফ্লোরে জায়নামাজটা বিছিয়ে নিলেন, তারপর দুজন একসাথে নামাজ শেষ করি। উনি আমাকে বিছানায় বসিয়ে কোথায় যেন গেল, কিছুক্ষণ পরে হাতে করে একটা বাক্স নিয়ে এলো। উনি আমার পাশে বসে আমার হাতে বাক্সটা তুলে দিল। আমি সেটা নিয়ে অন্য পাশে রেখে দিলাম। মিজান সমান একই অবন্তী বাক্সটা রেখে দিলে যে খুলে দেখো কি আছে। আমি বাক্সটা নিয়ে খুলে দেখলাম সাদা নীল পাথরের একটা ফুল গহনার সেট। আরে এগুলো পাথর নয়, হিরে। বাহ, কত সুন্দর চিকচিক করছে। কি হলো অবন্তী, তোমার পছন্দ হয়নি? না হলে বলো, আমি চেঞ্জ করে আনব। অবন্তী সমান না, এটাই খুব সুন্দর, আমার এটাই পছন্দ হয়েছে। মিজান সমান ওহ, বাঁচা গেল। অনেকটা সময় নিয়ে অনেকগুলো নেকলেসের থেকে এটাই আমার ভালো লেগেছিল, কিন্তু ভয় ছিলাম তোমার পছন্দ হবে কিনা। যাই হোক, তুমি সেই কখন থেকে মাথা নিচু করে বড় করে ঘুমটা দিয়ে বসে আছো, এভাবে থাকলে তো তোমার ঘাড়ে পেইন হবে। তুমি মাথাটা তুলো, আমার দিকে তাকাও। আমি কিছুই বললাম না, মাথা নিচু করেই বসে রইলাম। হঠাৎ উনি লাইটটা অফ করে দিল, তখনই আমার বুকটা ভয়ে ধকধক করছে। দেখলাম সারারা রুমটা নিমিয়েই অন্ধকার হয়ে গেল। বাইরের লাল নীল আলোয় রুমটা আস্তে আস্তে আলোকিত হচ্ছে, কিন্তু ওনার চেহারা তেমন স্পষ্ট বোঝা যাচ্ছে না। উনি আমার হাত ধরে ওনার কাছে টেনে নিল, আমাকে শুইয়ে দিয়ে। অবন্তী সমান একই, উনি এসব কি করছে? প্রথম রাতে আমার ভালো লাগা খারাপ লাগা বা আমার অনুমতি না নিয়েই এসব করছে, যেন আর তরস সইছে না। ছি, কেমন জানি একটা ফিলিং হচ্ছে, অনেক রাগ লাগছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ওনাকে কোম্পানি দিতে হচ্ছে। রাগে মন চাইছে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেই। প্রথম রাতেই জোর করে আমার সাথে এমনটা করছে। ছি। চুপচাপ মুখ বুজে চোখের পানি ফেলে কোনো রকম রাতটা পার করলাম। হঠাৎ ঘুম ভাঙতেই দেখি সকাল হয়ে গেছে। ওনার দিকে আর না তাকিয়ে উঠতে লাগলাম। শরীরে কি ব্যথা! কষ্ট করে উঠে বাথরুমে গিয়ে গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি, তখনই খেয়াল করলাম আমার ঠোঁটের কোণে কেটে গিয়ে হালকা রক্ত জমে আছে। এ কি, আমার ঠোঁট কাটল কি করে? তখনই কাল রাতের কথা মনে পড়ে গেল। লোকটা কাল রাতে নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমার ঠোঁটটাই কেটে দিল। রাগে ক্ষোভে ওনার দিকে তাকাতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লে আমি কি দেখছি! কাল এই লোকটার সাথে আমি রাত কাটিয়েছি, কালে আমাকে ছুঁয়েছেছি। ছি, এখন আমার নিজের দিকে তাকাতেই ঘৃণা লাগছে, মন চাইছে নিজের শরীরটা কেটে রক্তাক্ত করে দেই। শেষমেশ বাবা সব জেনেও আমার সাথে এমনটা করতে পারল। রাগে আমার মাথায় রক্ত উঠে গেল। বিছানার এদিক সেদিকে তাকিয়ে কিছু না পেয়ে বাথরুমে গেলাম। সেখানে উপরে তাকের দিকে তাকাতেই হারপিকের বোতলটা চোখে পড়ল, কিন্তু ওটা তো উপরে আমি নিতে পারবো না। হঠাৎ করেই বেসিনের উপরে চোখ পড়ল, দেখলাম এক বোতল স্যাভলন, হাতে নিয়েই ডকডক করে গিলে নিলাম। দেখলাম আস্তে আস্তে আমার চোখগুলো ঝাপসা হয়ে এলো, মুখে ফেনায় ভর্তি, না আর পারছি না। ধপাস করেই ফ্লোরে পড়ে গেলাম। তারপর হঠাৎ বাথরুমে এমন শব্দ শুনে মিজান ধরপড়িয়ে উঠে বসে। কি হলো? এমন শব্দই বা কোথায় থেকে এলো? আর অবন্তী কোথায়? বাথরুমে ওর কোনো সমস্যা হলো না তো? তারপর সে বাথরুমে গিয়ে দেখে অবন্তীর অবস্থা খারাপ, ফ্লোরে পড়ে আছে, মুখে ফেনা। কি হলো মেয়েটার? কাল তো ভালোই ছিল, আজ সকালে কি হলো ওর? না, ও তো কিছু ভাবলে হবে না, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। বাড়ির সবাইকে নিয়ে মিজান অবন্তীকে হসপিটালে নিয়ে গেল। মিজানের বাবা অবন্তীর বাবাকে সব জানালো, তারা এখনই আসছে বলে ফোনটা কেটে দিল। সবার মুখে চিন্তার ছাপ, কেউ কিছু বুঝতে পারছে না কেন মেয়েটা এমন করল। মিজানের মা আর বাবা মিজানকে আলাদা করে ডেকে নিয়ে জিজ্ঞাসা করল,
মিজান বাবা, তোদের মধ্যে কি এমন হয়েছে যে অবন্তী আত্মহত্যা করল? বারে আমাদের কাছে কিছু লুকিও না, বলো কি হয়েছে। অবন্তীর বাবা, আমার ভালো বন্ধু, ওর মেয়েকে আমি নিজের মেয়ে মতো দেখে রাখব বলে কথা দিয়েছিলাম, কিন্তু আমি ওর কথা রাখতে পারলাম না। ওর সামনে আমি দাঁড়াব কিভাবে বলেই হু হু করে কেঁদে উঠল মিজানের বাবা। মিজান সমান, বাবা প্লিজ তুমি কেঁদো না, কাল রাতে আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল, তো ওর কোনো সমস্যার কথা আমায় জানায়নিস। কালে যখন এমনটা হলো তখন আমি ঘুমিয়েছিলাম, এখন আমি কি করে বলবো বাবা যে অবন্তী কেন এমনটা করল। কিছুক্ষণ পরই অবন্তীর মা আর বাবা দিশেহারা অবস্থায় হসপিটালে আসলো। অবন্তীর মা হসপিটালে এসেই সেন্সলেস হয়ে পড়ল। অবন্তীর বাবা এদিকে সেদিকে ছুটছে আর মেয়েকে খুঁজছে, কোনো কেবিনে আছে আমার অবন্তী। অবন্তী মা, তুমি কোথায়? তখনই অবন্তীর বাবা মিজানের সামনে পড়ে যায়। মিজান, আমার অবন্তী কোথায়? কি হয়েছে ওর? ওর এমন অবস্থা কি করে হলো? মিজান সমান, বাবা বাবা আপনি শান্ত হন, অবন্তী এখন ওটিতে আছে, ডাক্তার ওর চিকিৎসা করছে, আপনি চিন্তা করবেন না, অবন্তী ভালো হয়ে যাবে। তখনই ডাক্তার ওটি থেকে বাইরে আসতেই সবাই ডাক্তারকে ঘিরে ধরল। ডক্টর সমান, আপনারা সবাই উত্তেজিত হবেন না, অবন্তী অনেকটা স্যাভলন খেয়ে ফেলেছিল, সময়মত হসপিটালে না আনলে হয়তো আমরা কি করতে পারতাম না, কিন্তু ভয়ের তেমন কিছুই নেই, ও এখন বিপদ মুক্ত, কিছুক্ষণের মধ্যেই ও চোখ মেলে তাকাবে। আপনারা চাইলে ওর পাশে একজন বসতে পারেন। মিজান সমান, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া। বাবা আপনি একা? মা কোথায়? তোমার মায়ের কথা তো আমি ভুলেই গেছি, ও ওইখানে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে, সে কি আপনি আমাকে আগে বলবে না? বাবা আপনি অবন্তীর পাশে গিয়ে বসুন, আমি মাকে সামাল্লাচ্ছি। অবন্তীর বাবা ভয়ে ভয়ে কেবিনের ভিতরে গেল, আজ কেন জানি তার মনে অনেক ভয় হচ্ছে। মেয়ের সামনে দাঁড়াতে চুপ করে দাঁড়িয়ে মেয়েকে দেখছে, আর মনে মনে ভাবচ্ছে কেন মেয়েটার সাথে এমন করলাম, ওর ইচ্ছার বিরুদ্ধে কেন এই বিয়ের সিদ্ধান্তটা নিলাম। মেয়েটার যদি আজ কিছু হয়ে যেত তাহলে কি হতো? আমার একটা মায়ের মেয়ে, আর ওর সাথে আমি কেন এমন করলাম? আমি তো মেয়েটার ভালোর জন্যই সবকিছু করেছি, কিন্তু আমার মেয়েটা ভাবতে ভাবতেই আবার কেঁদে দিল। হঠাৎ অবন্তী চোখ মেলে তাকালো, ওর বাবা চমকে গিয়ে অবন্তীর হাতটা ধরে। অবন্তী মা, আমার এখন কেমন লাগছে মা? অবন্তী ওর বাবাকে দেখে অন্যদিকে তাকিয়ে রইল। মামারে, বাবার উপর রেগে আছিস? একটু তাকা মা আমার দিকে। অবন্তী সমান চিৎকার করে, কে আপনি? আমি আপনাকে চিনি না, আপনি এখান থেকে বেরিয়ে যান, আমার জীবনটা শেষ করে এখন আমাকে স্যাম্পেথি দেখাতে এসেছেন? চাই না কারো স্যাম্পেথি, চাই না আমার এই জীবন, আমি নিজেকে শেষ করে দিতে চাই, মরতে চাই আমি বাঁচতে চাই না বলেই জোরে জোরে শ্বাস নিতে থাকে অবন্তীর বাবা। অবন্তীর এই অবস্থা দেখে ভয় পেয়ে ডাক্তারকে ডাকতে থাকে। সাথে সাথে ডাক্তার এসে অবন্তীর পাস চেক করল। নার্স, তাড়াতাড়ি অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিন। তারপর ডাক্তার অবন্তীকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। অবন্তী আস্তে আস্তে চোখ বন্ধ করে দেয়। সবাই কেবিনে দাঁড়িয়ে চিন্তা করছে। ডক্টর সমান, আপনাদের সবাই কেবিনে ভিড় করবেন না, আর আপনি, আপনাকে বলছি, আপনি রোগীর কে হন? জি, আমিই অবন্তীর বাবা। আইসি তো আপনাকে দেখে কেন এত উত্তেজিত হলো? অবন্তীর বাবা চুপ করে আছে। ওনার নীরবতা দেখে ডাক্তার বলল, দেখুন আপনারা রোগীর সাথে ভালোভাবে কথা বলবেন, উনি কি নিয়ে ডিস্টার্ব তা বুঝার চেষ্টা করবেন। অযথা রোগীকে উত্তেজিত করবেন না, এতে বিপরীত কিছু হয়ে যেতে পারে। কথাটা মনে রাখবেন। আর হ্যাঁ, অবন্তীর হাজবেন্ড কোথায়? জি ডাক্তার, বলুন। মিস্টার মিজান, আপনি আপনার ওয়াইফের পাশে থাকুন, আপনার সাপোর্ট হয়তো ওনার প্রয়োজন, বলেই ডাক্তার চলে গেল। মিজান অবন্তীর পাশে বসে আছে, আর বাকি সবাই রুম থেকে বাইরে বসে আছে। মিজান অবন্তীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কত সুন্দর মায়াবী এই চেহারাটা, মিষ্টি একটা মেয়ে, কিন্তু কেন ও এমন করল? অবন্তী কি আমাকে পছন্দ করেনি?
তাহলে কাল রাতে কেন আমাকে বাধা দিল না, কেনই বা আমাকে কিছু বলল না, সকালে কি এমন ঘটল যে ও সুইসাইড করতে গেল? না কেমন জানি লাগছে। আচ্ছা, অবন্তীর বাবা কি আমাদের কাছে কিছু লুকিয়েছে? আর কি বা লুকাবে? দুই পরিবারের সম্পর্কের জুড়েই তো বিয়েটা হলো। আচ্ছা, তাহলে কি অবন্তীর এই বিয়েতে মতো ছিল না? ওর যদি বিয়েতে মতো নাই থাকে তাহলে কাল রাতে তো আমাকে বলতে পারত। আসলে কাল রাতে অবন্তীর উপর আমার ওভাবে অধিকার খাটানোটা ঠিক হয়নি। ওকে কিছুদিন সময় দিলেও পারতাম। এখন তো নিজের উপরই রাগ হচ্ছে, কেন আমি অবন্তীর অনুমতিটা নিলাম না। আসলে অবন্তীর ছবিটা যেদিন দেখেছিলাম সেদিনই ওর উপর একটা ভালো লাগা করে, ওকে আমি ভালোবেসে ফেলি। তাই তো কাল আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে খুশিতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আচ্ছা, তাহলে কি কাল রাতের ব্যবহারে অবন্তী সকালে সুইসাইড করল না তো? না, এই মানসিক চাপ আর আমি নিতে পারছি না। যা হয়েছে হয়তো আমার জন্যই হয়েছে, আমার জন্য অবন্তীর আজ এই অবস্থা। কি যে করি? তখনই অবন্তীর আঙুলগুলো নড়ে উঠল। আস্তে করে ভাঙা কণ্ঠে মামা বলে ডেকে উঠল। কি যে করি? তখনই অবন্তীর আঙুলগুলো নড়ে উঠল। আস্তে করে ভাঙা কণ্ঠে মামা বলে ডেকে উঠল। মিজান অবন্তীর মুখের শব্দ শুনে নড়েচড়ে বসল। মিজান অবন্তীর হাতটা চেপে ধরে আছে। এখন কেমন লাগছে অবন্তী? তুমি অস্থির হয়েও না, মা বাবা সবাই বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। অবন্তী চোখটা মেলে একটা ঝাটকায় ওর হাত থেকে মিজানের হাতটা সরিয়ে নিল। অন্যদিকে তাকিয়ে বললাম, এখানে মা কোথায়? মাকে আমার কাছে আসতে বলুন। মিজান চুপচাপ মাথা নিচু করে কেবিনের বাইরে থেকে অবন্তীর মাকে ডেকে দিয়ে সে বাইরেই রয়ে যায়। অবন্তীর মা অবন্তীকে দেখেই বুকে জড়িয়ে ধরল। দুজনই কাঁদছে। অবন্তীর মা সমান মারে, তুই এই কাজটা কিভাবে করলি? তোর কি একটা বারও আমার কথা মনে পড়েনি? তুই কি জানিস না তোর কিছু হলে আমার কি হতো? আমি তোকে ছাড়া এই পৃথিবীতে কিভাবে থাকতাম? বলেই আবার কাঁদতে লাগল। অবন্তী সমান, তোমরা কেউ আমাকে ভালোবাসো না। ভালো যদি বাসতে তাহলে জেনে শুনে একটা কালো ছেলের কাছে আমাকে বিয়ে দিতে না। তোমরা তো জানো আমার কালো রং, কালো কোনো কিছুই ভালো লাগে না। তাহলে কি করে পারলে এমন একটা ছেলের কাছে আমায় তুলে দিতে? বিশ্বাস করো মা, আমি ওর সাথে আর এক মুহূর্তও থাকতে পারবো না। আমি পারবো না ওর সাথে সংসার করতে। আমি ওদের বাসায় আর যাব না। প্লিজ মা, তোমরা আমাকে ওখানে আর পাঠিও না। তোমরা যদি আমাকে জোর করে ওর সাথে পাঠাও তাহলে আমি আবার সুইসাইড করবে। বার তো বাঁচিয়ে নিলে আমায়, কিন্তু পরের বার আমার মরা মুখ ছাড়া আর কিছুই দেখবে না। অবন্তীর মা অবন্তীর মুখে এই কথা শুনে অবন্তীর মুখ চেপে ধরল। খবরদার অবন্তী, এই ভুল কাজ আর দ্বিতীয়বার করবি না, ভুলেও মাথায় আনবি না। তুই আমার সাথে আমাদের বাড়িতে যাবি। তোকে ওই বাড়িতে যেতে হবে না। কিন্তু মা বাবা যদি বাধা দেয় তখন? বললেই হলো বাধা দিবে। অনেক সহ্য করেছি এই 30টা বছর, তোর বাবার কোনো কথাই আর আমি শুনব না। নিজের ইচ্ছে মতো মেয়েটার বিয়ে দিয়ে দিল। আজ যদি তোর কিছু হয়ে যেত তখন? তখনই অবন্তীর বাবা রুমে এসে বলল। অবন্তী মারে, বাবার সাথে আর কথা বলবি না। এখনো রেগে আছিস বাবার উপর? অবন্তীর মা সমান, না, আমার মেয়ে তোমার সাথে আর একটি কথাও বলবে না। কি করে পারলে তুমি আমার মেয়ের সাথে এমনটা করতে? তুমি জানতে না আমাদের মেয়ের পছন্দ অপছন্দের কথা? আজ তোমার কথা রাখতে গিয়ে আমাদের একটা মায়ের মেয়েকে হারাতে বসেছিলাম। আজ যদি ওর কিছু হতো, তোমাকে আমি কখনো ক্ষমা করতাম না। অবন্তীর বাবা আজ অবাক দৃষ্টিতে তাকিয়ে তার বউয়ের কথাগুলো শুনছে। আজ পর্যন্ত অবন্তীর মা অবন্তীর বাবার চোখের উপর তাকিয়ে কোনো কথা বলেনি, সেই আজ আমার সাথে মিপ্ত স্বরে কথা বলছে। হয়তো মেয়েকে হারানোর ভয়ে তার মনে এমন জোর এসেছে, কিন্তু আমিও তো আমার মেয়েকে অনেক ভালোবাসি। ওর ভালোর জন্যই তো আমি এটা করেছি। হঠাৎ অবন্তীর মায়ের ডাকে হুঁশ ফিরল। দেখো, আমি আমার মেয়েকে আমাদের বাড়িতেই নিয়ে যাব। ওই বাড়িতে এখন আর নয়। ওখানে গিয়ে যদি আবার মেয়েটা কিছু করে বসে তখন তোমার কোনো কথাই আমি শুনব না।
আচ্ছা বাবা, আমার মেয়ে চা চাইবে তাই হবে, তুমি একটু আস্তে কথা বলো, বাইরে মিজানের মা বাবা আছে, ওরা শুনবে তো, আমি ওদের সাথে কথা বলে দেখি কি বলে ওরা। মেয়ের মাথায় আলতো ছুঁয়েই অবন্তীর বাবা চলে গেল মিজানের বাবার সাথে কথা বলতে। মিজানের বাবার সামনে দাঁড়াতেই মিজানের বাবা বলে উঠল, বন্ধু আমাকে তুই ক্ষমা করে দে, তোকে কথা দিয়ে আমি সেই কথা রাখতে পারিনি, আমার বৌমাকে আমি দেখে রাখতে পারিনি বলেই দুচোখের পানি ফেলে দিল। অবন্তীর বাবা সমান নারে, বন্ধু তোর কোনো দোষ নেই, আসলে হঠাৎ করে বিয়েটা হয়ে গেল, মেয়েটা আমার নতুন পরিবেশ, তাছাড়া বিয়ের মতো একটা চাপ সে নিতে পারেনি, তো বন্ধু তোর কাছে একটা আবদার ছিল। হ্যাঁ হ্যাঁ বল কি, আসলে অবন্তীর মা চাইছিল মেয়েটাকে আমাদের বাড়িতেই নিয়ে যেতে, মেয়েকে ছাড়া ও বাড়িতে থাকতে পারবে না, তার উপর আবার এই টেনশনর চোখের সামনে রাখতে চাই, মেয়েটাকে সুস্থ হলে না হয় তোর বাসায় উঠবে। এখন তোর যদি আপত্তি না থাকে তাহলে নিয়ে যেতে পারি, কারণ ও তো এখন তোর বাড়ির বউ। আচ্ছা বন্ধু তুই এভাবে কেন বলছিস, সে তোর মেয়েকে আমি ছেলের বউ ভাবি না, নিজের মেয়ে ভাবি। তুই নিয়ে যা, আমার বৌমাকেও তাড়াতাড়ি সুস্থ হলেই আমার বাড়ি নিয়ে আসব, ওকে ছাড়া আমাদের ও ভালো লাগবে না। হঠাৎ মিজান এসে বলল, বাবা ডক্টরের সাথে কথা বলে এলাম, অবন্তী এখন সুস্থ আছে, কিন্তু অনেকটা দুর্বল, আমরা চাইলে ওকে বাড়ি নিয়ে বাসায় নিয়ে ট্রিটমেন্ট করলেই আগের মতো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অবন্তীর বাবা সমান, আসলে মিজান আমি অবন্তীকে আমার সাথে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি, তোমার বাবার সাথে এই আলোচনা করলাম, তোমার বাবারও একই সহমত। কথাটা শুনে মিজানের মুখটা ছোট হয়ে গেল। না, আমাকে অবন্তীর পাশে থাকতে হবে, কাল রাতের ব্যবহারের জন্য ওকে সরি বলতে হবে, সত্যিই কাল আমি ভুল করেছি। তখনই মিজানন অবন্তীর বাবাকে আমতা আমতা করে বলল, আসলে বাবা আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বাবা কি বলবে বলো। মানে বাবা আমি কি আপনাদের সাথে যেতে পারি? হা হা, এই কথাটা বলতে তুমি এত সংকোচ বোধ করছো, ওটা যেমন অবন্তীর বাড়ি তেমনি তোমারও। মিজান খুশি হয়ে বললাচ্ছা বাবা, আমি ডক্টরের সাথে কথা বলে আর কিছু পেপার আছে সেগুলো নিয়ে আমি আসছি। অবন্তীর মা অবন্তীকে তৈরি করে সবার সাথে কথা বলে বিদায় জানিয়ে অবন্তীরা বাসায় ফিরল। শরীর দুর্বল থাকায় অবন্তী আর চলতে পারছে না, মিজান একটু জোর করেই অবন্তীকে কোলে নিয়ে রুমে নিয়ে আশ্বাস্তে করে বিছানায় শুইয়ে দিল, পা থেকে জুতাটা খুলে রাখল, তারপর এক গ্লাস পানি অবন্তীর সামনে দিল, এই নাও অবন্তী পানিটা খেয়ে নাও, অনেকটা জার্নি করে এসেছো, ভালো লাগবে। যেই মুখের সামনে নিল মিজানের হাতটা ধাক্কা দিয়ে গ্লাসটা ফেলে দিল, ঠাসঠাস করে মেঝেতে পড়ে গ্লাসটা ভেঙে গেল। মিজান সমান অবাক হয়ে, কি হয়েছে অবন্তী, আমি কি কিছু ভুল করলাম? তুমি এমন করলে কেন? অবন্তী সমান তোমার কত বড় সাহস, তুমি তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে পানি খাওয়াতে যাচ্ছ? আমি তোমার হাতে পানি কেন, বিষও চাই না, তুমি এখান থেকে যাওয়াও বলছি। তখনই অবন্তীর মা রুমে এসে বলল, কি হয়েছে এখানে, কি জানি ভাঙার আওয়াজ শুনলাম। মিজান সমান আসলে মা আমি পানি ডালতে গিয়ে গ্লাসটা আমার হাত থেকে পড়ে গেছে। ও আচ্ছা, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। না মা, আমি থাকতে আপনি কেন, আমিই পরিষ্কার করে নিচ্ছি। বাবা তুমি এসব কাজ পারবে না, তুমি সরো, আমি করে দিচ্ছি। আসলে মা আপনি আমাকে ভরসা করতে পারছেন না, আমি যখন ফ্রি থাকি তখন বাসায় আমি মাকে অনেক কাজে হেল্প করি, আপনি যান। আচ্ছা বাবা, আমি তোমাদের খাবার দিচ্ছি, তোমরা নিচে এসো খাবে। মিজান কাচের টুকরোগুলো তুলতে ব্যস্ত, ঠিক তখনই অবন্তী কাশতে শুরু করে, অবন্তীর দিকে তাকাতে গিয়ে মিজানের হাতে অনেকটা কাচ ঢুকে যায়। মিজান উঠে গিয়ে অবন্তীর মাথায় ফু দেয় আর পিঠে আলতো ম্যাসাজ করে, তখনই কাশিটা থেমে যায়, আর তখনই অবন্তী মিজানকে ধাক্কা দেয়, মিজান ড্রেসিং টেবিলের উপর গিয়ে পড়ে। তোমার প্রবলেমটা কি, কিছু হলেই তুমি আমার গায়ে কেন হাত দাও? তুমি আমার থেকে দূরে থাকবে, আমার কাছে আসার একদম চেষ্টা করবে না, যত সব ছোট লোক ওই তোর।
কথাটা শুনে মিজানের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, সাথে সাথে কাচের টুকরোগুলো পরিষ্কার করে ফেলে বারান্দায় দাঁড়ালো। হঠাৎ ওর মনে পড়ল ওর হাতে যে কাচ ঢুকেছে, দেখল অনেক রক্ত গড়িয়ে পড়ছে। তারপর সে নিজে নিজেই হাত থেকে কাচটা বের করে কাটা জায়গাটা চেপে ধরে রক্ত বন্ধ করে। অবন্তী রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে বসল। বাবা সমান কি হলো অবন্তী? মা তুমি একা? মিজান কোথায়? জানি না কোথায়। মা সমান আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো, আমি মিজানকে ডেকে নিয়ে আসছি। মিজানকে ছাড়া খাওয়াটা খারাপ দেখায়, আমি এখনই যাচ্ছি। অবন্তী সমান মা শুনো, আমি কারো জন্য অপেক্ষা করতে পারবো না, তুমি আমাকে খেতে দাও, আমার ভালো লাগছে না। মা সমান কিন্তু মা মিজানকে ছাড়া। অবন্তী সমান কোনো কিন্তু নয়, তুমি খাবার দিবে না? চলে যাব। তখন অবন্তীর মা অবন্তীকে খাবার দিয়ে মিজানকে ডাকতে যায়, দেখে রুমে নেই। বারান্দায় খুঁজতেই পেয়ে গেল। মা সমান মিজান বাবা এখানে কি করছো? আসো খাবার খাবে, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। মিজান সমান না মা আমি খাবো না, আপনারা খেয়ে নিন। না বাবা তা কি করে হয়, সারাদিন কি নাকি খেয়েছ? তাই বলে রাতের খাবার খাবে না, তা কি হয়? চলো আমার সাথে। না মা আমার সত্যিই মিদা নেই, যান আপনি মিদে পেলে আপনাকে অবশ্যই জানাবো। আচ্ছা তাহলে মিদে পেলে আমায় বলো, কিন্তু লজ্জায় আবার মুদা পেটে ঘুমিয়ে পড়ো না, আমি তো তোমার মায়ের মতোই বলো। বলেই অবন্তীর মা চলে গেল। আসলে মিজানের ও অনেক মিদা পেয়েছে, সারাটা দিন কিছু খায়নি, কারণ অবন্তীকে নিয়ে চিন্তা আর দৌড়াদৌড়ির মধ্যেই খাবারের কথা মনেই পড়েনি। আর এখন খাবেই বা কি করে, ওর হাত যে কেটে গেছে। মিজান এখান থেকে ওখানে পায়চারি করতে করতে রুমে এসে অনেকটা পানি ডগডগ গিলে শুয়ে পড়ল। এদিকে অবন্তী খাবার খেয়ে রুমে এসেই রেগে গেল, দেখল মিজান অবন্তীর বিছানায় একপাশে ঘুমিয়ে আছে। অবন্তী পাশে রাখা একটা ফুলদানি মেঝেতে ছুঁড়ে ফেলল। তখনই মিজান ধরপড়িয়ে উঠল, তাকিয়ে দেখে অবন্তী দাঁড়িয়ে আছে। মিজান সমান কি হলো অবন্তী? ফুলদানিটা পড়ল কি করে? অবন্তী সেটার জবাব কি আমি তোমাকে দিব নাকি? তুমি কোথায় শুয়েছ? কেন বিছানায়? কার বিছানায় শুয়েছ? কেন তোমার? আমার পারমিশন নিয়েছ? না। তাহলে একজনে বিছানায় তার পারমিশন ছাড়া কিভাবে ঘুমুলে তুমি? তোমার কি একটুও লজ্জা নেই? অবন্তী তুমি এভাবে বলছো কেন? আমরা তো হাজবেন্ড ওয়াইফ, তোমার বিছানা মানেই আমার এতে পারমিশন লাগবে কেন? ওহ তাই নাকি? তুমি আমায় তোমার ওয়াইফ ভাবো? হ্যাঁ কেন? কেনটা হলো আমি তোমাকে আমার হাজবেন্ড হিসেবে মানি না। তাহলে কাল যা হলো? বিরক্তির স্বরেও ডামেট কাল যা হয়েছিল তা কোয়েক্সিডেন্ট। আমি যদি জানতাম তোমার মতো একটা ছেলের সাথে আমাকে বিয়ে করতে হয়েছে, তাহলে কাল রাতে এমন কিছুই হতো না। আসলে তোমার কোনো যোগ্যতাই নেই আমার মতো সুন্দরী, স্মার্ট, এডুকেটেড মেয়ে বউ হিসেবে পাওয়ার। তুমি কখনো নিজের দিকে তাকিয়েছ? কখনো আয়নায় নিজেকে ভালো করে দেখেছ? তাহলে তুমি যখন আমাকে দেখেছিলে কিভাবে পারলে বিয়েতে হ্যাঁ বলতে? হ্যাঁ বলার আগে তুমি একটু ভাবলে না যে তুমি যেমন মেয়েটা তার উল্টো, তোমাকে মেয়েটা পছন্দ করবে কি না? যেই দেখেছ সুন্দরী মেয়ে সেই লাফ দিয়ে উঠেছ না? রাবিশ একটা। তুমি আমার সামনে একদম আসবে না, যত পারো দূরে থাকবার। হে ভুল করেও এসব কথা বাবার কানে যেন না যায়। যাও অন্য কোথাও গিয়ে ঘুমাও। সাথে সাথে বিছানা থেকে চাদর আর বালিশটা ছুঁড়ে ফেলে দিল। মিজান চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো শুনল আর অবন্তী দিকে তাকিয়ে রইল। জীবনে কেউ মিজানের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কেউ কথা বলার সাহস কেউ পায়নি কি নেই? মিজানের বিরাট বাড়ি, বড় বড় দেশি বেদেশি গাড়ি, বড় বাড়ি, চাকর বাকর। আজ বাবার কথা রাখতে গিয়ে মিজান অবন্তীকে বিয়ে করেছে, মনে মনে ভালোবেসেছে। তার জন্য এত কথা আমাকে অবন্তী শোনাচ্ছে। আমি যদি ইচ্ছে করতাম বা এখনও যদি চাই তোমার থেকে অনেক সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবো। হ্যাঁ আমার সব থাকলেও রূপ নেই। তাই বলে এতটা অবজ্ঞা করবে?
রূপী সবকিছু ভালোবাসার মূল্যে কি তোমার কাছে নেই? মনে মনে মিজান। অবন্তী সমান কি হলো আমার দিকে তাকিয়ে কি দেখোচ্ছ? ঘুম পাচ্ছে আমার, আমি এখন ঘুমাবো, শুনতে পেয়েছ, যাও এখান থেকে। এই বলে অবন্তী বিছানায় শুয়ে লাইট অফ করে দিল। মিজান ফ্লোর থেকে চাদর বালিশটা নিয়ে বারান্দায় চলে গেল, এক কোণে চাদরটা পেতে বালিশটা রেখে কাঁদছে। সবাই তো বলে ছেলেদের নাকি চোখে জল আসে না, কিন্তু আমার চোখ দিয়ে আজ এত পানি পড়ছে কেন? তাহলে কি আমি কাঁদচ্ছি? না না, আমি কাঁদচ্ছি না, হয়তো কিছু একটা চোখে পড়েছে, আজ এই প্রথম, তাও আবার কোনো মেয়ের কথায় কষ্ট পেয়েছে। একটা মেয়ের কথায় মিজানের চোখে জল এসেছে, না এ হতে পারে না। চোখ ডলছে আর নিজে নিজেই বলছে হয়তো চোখে কিছু পড়েছে। এই বলে মিজান নিজে নিজেকেই মিথ্যে সান্ত্বনা দিচ্ছে। ওইদিকে অবন্তীর চোখেও ঘুম নেই, রাগ যেন তার বেড়েই চলেছে। কি চেয়েছিল আর কি পেয়েছে? হঠাৎ ভাবতে ভাবতে অবন্তী অতীতে হারিয়ে গেল। অবন্তীর অনেক ফ্রেন্ড, ছেলে মেয়ে, সবাই অবন্তীর সাথে বেশ ভালো বন্ধুত্ব। অবন্তীর যত মেয়ে বন্ধু আছে সবার থেকে অবন্তী দেখতে শুনতে স্মার্ট আর সুন্দরী ছিল। যেমন টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, মায়াবী চেহারা, কালো কুচকুচে কোমর পর্যন্ত চুল, যে কোনো ছেলেকে তার দিকে দ্বিতীয়বার তাকাতে বাধ্য করে। যেই ছেলে অবন্তীকে একবার দেখে সেই প্রেমে পড়ে যায়, এই নিয়ে অবন্তীর ও অহংকার কম না। কালো কোনো জিনিসই অবন্তীর পছন্দ নয়। একদিন কলেজে আমার পথে এক শ্যামলা টাইপ ছেলে গোলাপ হাতে অবন্তীকে প্রপোজ করেছিল। এক জাক ছেলেমেয়ের সামনে ছেলেটাকে ঠাসস করে চড় মেরে বসল, সাথে গোলাপটা পায়ের নিচে ফেলে পিষে দিল। তারপর থেকে ওই ছেলেটাকে আর কলেজে দেখা যায়নি। স্কুলে কলেজে কত ছেলে অবন্তীর জন্য পাগল, কিন্তু অবন্তী কাউকেই পাত্তা দেয়নি, এর থেকে ভালো হ্যান্ডসাম ছেলে পাওয়ার আশায়। এই তো সেদিন অবন্তীর বান্ধবী রিমির বিয়ে গেল। রিমির হাজবেন্ড কালো বলে কত কথাই না রিমিকে শোনাল। রিমির হাজবেন্ডকেও মজার ছলে অনেক কথা শুনিয়েছে, বলতে গেলে অপমানজনক কথা শুনিয়েছে মজার ছলে। রিমি চুপ করে ওদের কথাগুলো শুনছে, কোনো প্রতিবাদ করেনি, যতই হোক ফ্রেন্ড বলে কথা। আর আজ আমার হাজবেন্ডই কালো আনস্মার্ট না, আমি মানতে পারছি নাসবার সামনে আমি মিজানকে নিয়ে দাঁড়াতে পারবো না। রিমির মতো আমাকে নিয়ে ওরা মজা করবে, হাসাহাসি করবে। চিন্তায় অবন্তীর মাথাটা ফেটে যাচ্ছে, ও ফাহ মাগো বলে গুঙ্গাচ্ছে। মিজান শব্দ শুনেই অবন্তীর কাছে এসে কপালে হাত রাখতেই দেখল অবন্তীর গায়ে জ্বর। তারপর মিজান এদিক সেদিকে তাকিয়ে দেখল অবন্তীর গায়ে উড়োনাটা বিছানায় রাখা, সেটা হাতে নিয়ে ছিঁড়ে পেয়ালার মধ্যে পানি নিয়ে জলপট্টি দিতে লাগল। কিছুক্ষণ পর পর গলাটা হাতগুলো পানি দিয়ে মুছে দিচ্ছে। হঠাৎ অবন্তী গড়গড়িয়ে মিজানের উপর বমি করে দিল। মিজান অবন্তীর মাথায় পানি ঢেলে দিল, মুখ পরিষ্কার করে দিল। তারপর অবন্তীকে শুয়ে দিয়ে বাথরুমে গিয়ে দেখে পুরো নোংরা হয়ে গেছে শার্টটা। মিজান ধুয়ে পরিষ্কার করে বারান্দায় শুকাতে দেয়। এখন কি করব, খালি গায়ে থাকব নাকি? আসার সময়ও কোনো ড্রেস সাথে নিয়ে আসিনি। বাবাকে এত রাতে ডাকলে তো তাদের ঘুম ভেঙে যাবে, না তাদের বিরক্ত করব না, আপাতত এভাবেই থাকি, সকালে অবন্তী উঠার আগেই শার্টটা শুকিয়ে যাবে, তখন না হয় পরে নিব। বলেই আবার অবন্তীর মাথায় জলপট্টি দিতে লাগল। এইভাবে দিতে দিতে ফজরের আজান শুরু হয়ে গেল। মিজান অবন্তীর কপালে হাত দিয়ে দেখে কপালে আর গরম ভাবটা নেই, ঠান্ডাই বলা চলে। তখনই মিজান অবন্তীর পাশে মাথাটা রাখতেই ও ঘুমিয়ে গেল। মিজান মাথাটা রাখতেই অবন্তীর পাশে ঘুমিয়ে পড়লস্কাল হল। পাখির কিচিরমিচির ডাকে অবন্তীর ঘুম ভাঙল। পাশ ফিরে তাকাতেই দেখে মিজান ওর পাশে। রাগে যেই উঠতে যাবে দেখে পাশে রাখা বাটিতে পানি ও এক টুকরো কাপড়, ফ্লোরে বমির কিছু অস্তিত্বও পড়ে আছে। অবন্তী রাতের কথা মনে পড়তেই ওর মনে পড়ল, রাতে আমার খুব জ্বর এসেছিল, বমিও করেছিলাম, তার মানে মিজান রাতে আমার মাথায় জলপট্টি দিয়েছিল, কিন্তু ওর গায়ে জামা নেই কেন? ও কি মেরে বারান্দায় তাকাতেই দেখে বারান্দায় গিরিলে মিজানের শার্টটা ঝুলছে। তাহলে কি আমি মিজানের উপরই বমি করে দিয়েছিলাম নাকি?
হঠাৎ যেন অবন্তীর রাগটা কমে গেল। তারপরও বিরক্তিমাখা মুখটা নিয়ে বাথরুমে গেল। ফ্রেশ হয়ে গোসল করে রুমে এসে দেখে মিজান সেই ঘুমুচ্ছে। যত সব নেকামু কাল রাতে আমায় করুণা করেছিল, কে চায় ওর করুণামনে মনে বলেই যেই পিছনে তাকালো দেখে মিজান। হঠাৎ করে দেখতেই ভয় পড়ে যেতেই মিজান অবন্তীর কোমরে জড়িয়ে মিজানের বুকের সাথে চেপে ধরল। মিজান অপলকভাবে তাকিয়ে রইল, অন্তি কি বলবে না বলবে। এই ছেলে ছাড়ো আমায়, তোমাকে বলেছি না আমার থেকে দূরে থাকবে, তুমি কানে কি কম শুনো হে? তাড়াতাড়ি ছাড়ো, মিসেস ছাড়লে তো পড়ে কোমর ভাঙবেন তখন কিন্তু আমারই বিপদ। বিপদ মানে ও হে কাল যে আমায় সেবা করেছেন সেটাই বুঝাতে চাচ্ছেন তাই তো? কে চাইছে তোমার সেবা? হে তুমি চাওনি, কিন্তু আমার বউয়ের দায়িত্ব তো আমাকেই পালন করতে হবে তাই না? সে তুমি আমাকে যত অপমান ঘৃণা যাই করো না কেন, বেশি কথা শুনতে চাই না, ছাড়ুন। মিজান আস্তে করে দাঁড় করিয়ে দেয়, তারপর চলে যায়। মিজান ও মুচকি হাসি দিয়ে বাথরুমে চলে যায় গোসল করতে। কিছুক্ষণ পর দরজায় করাঘাত। কে কে? আমি অবন্তী, দরজাটা খুলুন। কেন, আমার বউটার কি সকাল সকাল রোমান্টিক কিছু করার প্ল্যান আছে নাকি? ধ্যাতো, একদম বেশি কথা বলবেন না। বাথরুমে তো গেলেন, বেরিয়ে আসবেন কি পরে তা কি খেয়াল আছে? ওহ, তাই তো, একদম মনে ছিল না গো। মনে থাকলেই বাকি করতে নেক কাপড়ে ডেং ডেং করে পিছন পিছন চলে আসছেন, জামা কাপড় তো আর আনেননি। নিন নিন, কাপড়টা আমার হাত থেকে নিয়ে আমাকে মুক্তি দিন। আমার জন্য কাপড় কোথায় থেকে এনেছ? বাবার থেকে নিয়ে এসেছি, আর একটাও কথা বাড়াবেন না, চুপচাপ কাপড়টা নিন। ও দরজাটা হালকা ফাঁক করে কাপড়টা ধরার সময় আমার হাতটাও ধরে রাখছে। অবন্তীর এখন বেশ বিরক্ত লাগছে, কিছু বলছি না বলে আবার এসব শুরু করছে। কি ঠ্যাডা লোক রে বাবা, এমনভাবে বলি তারপরও কথায় ধরে না, মনে মনে। মিজান হাত ছাড়ুন বলছি, রাগ লাগছে কিন্তু। এই তুমি এত তাড়াতাড়ি রেগে যাও কিভাবে বলতো? সব কথা কি আমি আপনাকে বলবো নাকি? কেন বলবে না, আমি তো তোমার একমায় স্বামী। স্বামী না, ছাড়ুন। ওকে মিসেস, এখন ছেড়ে দিলাম, কিন্তু তোমাকে আপন না করা পর্যন্ত কোথাও যাচ্ছি না, সে তুমি যাই বলো না কেন। অবন্তী নিচে চলে গেল। খাবার টেবিলে অবন্তীর বাবা বসে আছে, আর অবন্তীর মা খাবারগুলো সাজিয়ে রাখছে। কি রে অবন্তী, জামাই কোথায়? মা বাথরুমে। মা রে, জামাইকে নিয়ে একসাথে নামতে পারতি। বাবা বাবার কথায় অবন্তী কিছু বলল না। তখনই মিজান সাথে সাথে ওর দিয়ে দিল। আসলে বাবা, আমি অবন্তীকে নিচে পাঠিয়ে দিয়েছি যদি মায়ের দরকার পড়ে তো। সিঁড়ি দিয়ে নেমেই বাবাকে সালাম করে চেয়ারটা টেনে অবন্তীর পাশে বসল। বাহ, আজ তো অনেক রান্না হয়েছে। চিকন চালের সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, চিকেন ফ্রাই, ভুনাও আছে দেখছি। মা, এটা কি? আসলে বাবা, জানি না তুমি এগুলা খাও কি না, কিন্তু আমি শখ করে বানিয়েছি। বাদামের ভর্তা, চাপা শুটকি দিয়ে পেঁয়াজ ভুনা, চিংড়ি মাছের ভর্তা, আর আজ সকালে তোমার বাবা বাজার থেকে নতুন আলু এনেছে, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে আলুর ভর্তা বানিয়েছি। যদি ইচ্ছে হয় তো খেও। মা ঘ্রাণ শুকে আহ, কি দারুণ গন্ধ, আমার তো জিভে জল এসে পড়ছে। মা, কতদিন হয়ে গেল এগুলো খাওয়া হয় না, আজ পেট ভরে ভাত খাবো। মিজানের এমন ব্যবহারে অবন্তীর কপালটা কালো হয়ে গেল। যেই মিজান ভর্তা নিয়ে ভাত মাখবে তখনই হালকাভাবে আহোহ। কি হয়েছে, কি হয়েছে মা? বাবা দেখি তো হাতটা। দেখে অবন্তীর মার চোখ ছানাবড়া হয়ে গেল। দেখেছ অবন্তীর বাবা, কাল রাতে তোমাকে বললাম না গ্লাস ভাঙার কথা, হয়তো সেগুলো পরিষ্কার করার সময় হাতটা কেটে গেছে। আহারে, কতটা মত হয়ে গেছে, আমাকে বললে তো আমি ফার্স্ট বক্স নিয়ে যেতাম।
আর তোকেও বলি অবন্তী একসাথে থাকিস ছেলেটার উপর একটু নজর রাখতে পারিস না। দেখতো কতটা কেটে গেছে। অবন্তীর মা মিজানের হাতটা ধুয়ে ওষুধ লাগিয়ে বেঁধে দিল, তারপর নিজের হাতে ভাত মাখিয়ে খাইয়ে দিল। অবন্তী দেখছে আর রাগে ফুঁসচ্ছে, খাবার খাচ্ছে না। মিজান খেয়াল করল, আর অবন্তীকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগল। এই মিসেস হিংসে হচ্ছে বুঝিহুম। কথাটা শোনার পরই অবন্তী প্লেটটা সামনে ঠেলে দিয়ে খাবার টেবিল থেকে চলে গেল। সবাই অবাক অবন্তীর দিকে তাকিয়ে রইল। মিজান খাওয়া শেষ করে রুমে গিয়ে দেখে অবন্তী বিছানায় শুয়ে ফেবুকিং করছে। মিজান অবন্তীর পাশে বসতেই অবন্তী নড়েচড়ে বসল। মিজান অবন্তীর হাতটা ধরতেই অবন্তী ঝাটকা মেরে সরিয়ে দেয়। মিজান সমান কি হয়েছে অবন্তী, তুমি আমাকে দেখলেই এমন কেন করো? আমাকে কি তোমার ভালো লাগে না? হ্যাঁ আমি জানি আমি দেখতে ভালো না, সেই জন্যই কি তুমি আমাকে ইগনোর করছো? তোমার কাছে গেলেই তুমি আমাকে দূরে সরিয়ে দাও, তোমার সামনে থাকলে বিরক্তবোধ করো। তুমি যদি ক্লিয়ারলি আমাকে কিছু খুলে না বলো, তাহলে আমি বুঝব কি করে বলো? অবন্তী মিজানের কথায় কোনো কর্ণপাত করছে না। ও আগের মতোই ফেবুকিং করেই চলেছে। মিজার ব্যর্থ হয়ে আর কোনো কথা না বাড়িয়ে অফিসের জন্য তৈরি হতে লাগল। মিজান রেডি হয়ে দাঁড়িয়ে আছে অবন্তীর আশায়। এই বুঝি অবন্তী তাকে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে টাইটা ঠিক করে বিদায় দিবে। কিন্তু নায়াটা মিজানের কল্পনায় থেকে গেল। অবন্তী মিজানের দিকে তাকাচ্ছেও না। তারপর বাধ্য হয়ে মিজান অবন্তীকে আসি বলে চলে গেল। মিজান বেরিয়ে যাওয়ার পর অবন্তীর বাবা অবন্তীর রুমে আসে। বাবাকে দেখে অবন্তী ফোনটা পাশে রেখে বসে। বাবাও অবন্তীর খুব কাছে গিয়ে বসে মাথায় হাত রেখে বলল, অবন্তী মা আমার কি হয়েছে তোর? মিজানের সাথে এমন কেন করছিস মারে? ও সত্যিই অনেক ভালো মনের মানুষ, ওর বাবা আমার বন্ধু। আর মিজানকে সেই ছোট থেকে দেখে আসছি খুব ভালো মনের মানুষ, ওরা ওদের পরিবারের মতো এত ভালো সরল মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। তুই ওদের সাথে একটু ভালোভাবে মিশে দেখ, তোকে কত সহজেই আপন করে নিবে। অবন্তী সমান হয়েছে বাবা হয়েছে, আমি তোমার মুখে আর ওই ছেলের কোনো গুণগানই শুনতে চাই না। মা সমান কি হয়েছে অবন্তী? এমন করে কার সাথে কথা বলছিস? বলেই রুমে ঢুকে দেখল অবন্তীর বাবা। কি গো তুমি এখানে? বাবা সমান অবন্তীর মা, তুমি তোমার মেয়েকে বুঝাও, ও যা করছে তা একদমই ঠিক করছে না। মা সমান আমি কি বলবো? তুমি তো জানতে তোমার মেয়ের পছন্দ অপছন্দের কথা, তাহলে বিয়েটা দেওয়ার আগে অবন্তীর সাথে একবার কথা বললেই তো পারতে। তখনই কিছুদূর যাওয়ার পর মিজানের মনে হল মিজান আসার সময় নিজের ফোনটা নিয়ে আসেনি, তাই সে বাসায় আবার ব্যাক করে। বাসায় এসে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই চেঁচামেচির আওয়াজে মিজান অবন্তীর রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। কিন্তু তোর পম্মে যতই বলি না কেন মিজান ছেলেটা কিন্তু অনেক ভালো, এত বড়লোক ঘরের ছেলে হয়েও কোনো মানহংকার নেই। খুব ভালো একটা ছেলে। অবন্তী সমান থামো মা থামো। শেষমেশ তুমিও বাবার সাথে মিলে গেছ। এই তো হসপিটালে তুমি আমাকে সাপোর্ট করেছিলে, আর আজ 2 দিনের ওই ছেলেটা একটু ভালোভাবে কথা বলছে, আর তাতেই তুমি ফ্লেট হয়ে গেছ। তোমার উপর বাবা নিজের ইচ্ছে মতো যা খুশি ইচ্ছে চাপায় দেয়, আর তুমি তাই মেনে নাও, বাবাকে সাপোর্ট করো, হোক সেটা ভালো না হয় মন্দ। কিন্তু আমি আর এসব টলারেট করব না। কারো পছন্দকে আমি মেনে নিব না। কি করে পারলে বাবা তুমি আমার সাথে এমনটা করতে? কালো, আনস্মার্ট, গোমহাট একটা ছেলেকে আমার ঘাড়ে গছিয়ে দিতে? তুমি কি জানতে না কালো কোনো কিছুই আমার পছন্দ না? আমি কি দেখতে খারাপ বলো? কত কত ছেলেরা আমার জন্য পাগল ছিল, তাদের কাউকে পাত্তা দেইনি এর থেকে ভালো পাবার আশায়। আর তুমি কি করলে আমার সাথে? আমার তো ভাবতেই অবাক লাগে যে তুমি আমার বাবা। মা অবন্তী চিৎকার দিয়ে, কি বললি তুই? হে, তোর বাবাকে নিয়ে তুই এসব কথা বলতে পারলি? তোর বাবা সারাটা জীবন শুধু কষ্টই করে গেল,
যেন আমরা ভালো থাকি। তোর জন্য তোর বাবা যে কত স্যাক্রিফাইস করছে তুই জানিস। চিৎকার করবে না মা, অনেক হয়েছে, আর অনেক মেনেছি তোমাদেরকে। স্যাক্রিফাইস? হা হা হা, স্যাক্রিফাইস এর কথা বলছো? স্যাক্রিফাইস তো আমি নিজেকে করেছি ওই বাবার জন্য। ছোট থেকে আজ পর্যন্ত নিজের কোনো পছন্দকে প্রাধান্যই দিতে পারিনি। কার জন্য? বাবার জন্য। ছোটবেলায় আমার ভালো ফ্রেন্ডরা ভর্তি হয়েছে নামিদামি স্কুলে, আর আমাকে বাবা ভর্তি করিয়েছে মিডল ক্লাসের এক স্কুলে। বড় হয়েছি, নিজের ভালো লাগা খারাপ লাগা সব বুঝতে পেরেছি, কিন্তু কখনও বলতে পারিনি বাবার পছন্দের কলেজ, বাবার পছন্দের সাবজেক্টস, বাবার পছন্দের ড্রেস, এমনকি বাবার পছন্দের ফ্রেন্ডের সাথেই আমার চলতে হবে। কোনো ছেলে বন্ধুর সাথে মিশা যাবে না। অমুক ভালো, তমুক খারাপ, এটা করো ওটা করো না, লম্বা ড্রেস পরো, ঘুমটা দিয়ে চলো, দেরি করে বাসায় ফিরবে না, আর একটু এদিক থেকে ওদিক হলেই উনি পছন্দ করতেন না। সবকিছু ওনার পছন্দ মতো হতে হবে। আর আজ বাবার পছন্দের কালো ছেলেকে বিয়ে করে কালোর স্বামীর সাথে সংসার করতে হচ্ছে। নো ওয়ে, আমি কখনো পারবো না। কত অহংকার করে বলেছিলাম আমার ফ্রেন্ডের কাছে আমার বাবা আমার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলেটাকে আমার জন্য চুজ করবে। চুরমার করে দিলে তুমি সবকিছু। ওরা সবাই যখন জানতে পারবে আমার এর মতো একটা কার্টুনের সাথে বিয়ে হয়েছে, ছি ছি। কি করে দেখাবো আমার এই ফেস? কথাগুলো দরজার আড়াল থেকে মিজান শুনছে, আর ওর চোখ দিয়ে টুপটাপ পানি নিচে গড়িয়ে পড়ছে। সত্যি আজ মিজান নিজের কাছেই নিজে অপরাধী। আর সইতে না পেরে তখনই চলে গেল। মা সমান মারে, তুই যা ভাবছিস তা সব ভুল। তোর বাবা তোকে ভালোভাবে মানুষ করতে চেয়েছিল, যাতে করে কোনো খারাপ ছায়া যেন তোর উপর না পড়ে, আর তুই তোর বাবাকে নিয়ে এত কিছু বলছিস। তখনই অবন্তীর বাবা আর কিছু বলতে পারছে না, বুকে হাত দিয়ে নিচে বসে পড়ল। বুক ব্যথায় চিৎকার করে উঠল। অবন্তীর মা আর অবন্তী তাড়াতাড়ি বাবার কাছে গিয়ে বাবাকে ধরল। হঠাৎ অবন্তীর বাবা চোখ দুটো বন্ধ হয়ে যায়। অন্তীর মা চিৎকার দিয়ে উঠে। অবন্তীর মা চিৎকার দিয়ে উঠল, বাবা ও বাবা, কি হয়েছে তোমার? মা, বাবাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তারপর অবন্তীর বাবাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করাই। অবন্তীর মা অনেক কাঁদছে। অন্তি এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করতেছে, কিছুক্ষণ পরপর ইঞ্জেকশন ঔষধ আনতে হচ্ছে তাকে। অবন্তীর আজ খুব নিজেকে অসহায় লাগছে, কি করবে না করবে বুঝতে পারছে না, কেউ নেই তাদের পাশে। মিজানকেও জানায়নি এসব খবর। আচ্ছা, মিজানকে কল করব? না, ওকে, আমার বাবার দায়িত্ব আমিই পালন করব। এর জন্য বাইরের কারো হেল্পের প্রয়োজন নেই। মা সমান অবন্তী সেই কখন তোর বাবাকে ওটিতে ঢুকিয়েছে, এখনো তো ডক্টর আসছে না, তোর বাবার কিছু হবে না তো বলেই হাউমাউ করে কেঁদে দিল। মায়ের কান্না দেখে অবন্তীও কাঁদছে। কেন বাবার সাথে এভাবে কথা বললাম? আজ আমার জন্য বাবা কত কষ্টই না করছে। বাবার যদি কিছু হয়ে যায় তখন নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। হে আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। বাবা ভালো হয়ে গেল, বাবার সব কথা আমি আগের মতো মেনে চলব। মনে মনে অবন্তী এসব বলেই চলেছে। হঠাৎ ওটি থেকে ডাক্তার বের হলো। অন্তি ছোটে গিয়ে ডক্টরকে বলল, ডাক্তার আঙ্কেল, আমার বাবা এখন কেমন আছে? আমার বাবার কিছু হবে না তো? সেই কখন বাবাকে নিয়ে ওটিতে গেলেন, আপনাদের রেসপন্স না পেয়ে তো ভয়ই পেয়ে গেছিলাম। ডাক্তার আঙ্কেল, বাবাকে কখন বাসায় নিয়ে যাব? মা সেই কখন থেকে কান্না করছে, বলুন না ডাক্তার আঙ্কেল। অবন্তী রিল্যাক্স মামুনি, শান্ত হও। তোমার বাবাকে তো আজ বাসায় নিতে পারবে না। কেন আঙ্কেল? তোমার বাবা হার্ট অ্যাটাক করছে, তার অবস্থা অনেকটা সিরিয়াসই বলা চলে। তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করছি। কিন্তু এখন জরুরি ও নেগেটিভ রক্ত লাগবে, আমাদের এখানে তো নেই। তুমি বরং অন্য হসপিটালে ট্রাই করতে পারো।
আর আমরাও চেষ্টা করছি, দেখা যাক আমরা কোথাও থেকে পাই কিনা। কথা শুনে অবন্তীর হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে, সে নড়তে পারছে না। বাবার সিরিয়াস অবস্থা। যদি বাবার কিছু হয়ে যায় না রক্ত যেখান থেকেই হোক না কেন জোগাড় করতে হবে। কিন্তু কোথায় যাব না এত কিছু ভাবলে হবে না, তাড়াতাড়ি কিছু করতে হবে। অবন্তী গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে পড়লে কে একে ঢাকার সব হসপিটালে রক্তের জন্য খোঁজ চালাচ্ছে, কিন্তু কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না। ব্যর্থ হয়ে অবন্তী হসপিটালে ফিরে আসল। দেখে অবন্তীর মা নিচে দাঁড়িয়ে আছে। অবন্তী কান্না করতে করতে মায়ের বুকে মাথাটা পেতে দিল। মা গো, আমি বাবার জন্য এক রক্ত ও জোগাড় করতে পারলাম না, আমার বাবার কি হবে এখন মা? আমি পারিনি, আমি একটু রক্ত জোগাড় করতে বলেই কাঁদতে শুরু করল। মা সমান মারে কাঁদিস না, তোর বাবার জন্য রক্ত পাওয়া গেছে, তোর বাবা এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। অবন্তী চমকে গিয়ে, কি বলছো মা? বাবার জন্য রক্ত পাওয়া গেছে? কোথায় থেকে পেলে? কিভাবে পেলে? কে দিল? মিজান। কি মিজান রক্ত দিয়েছে? হ্যাঁ রে মা, তুই তো রক্ত জোগাড় করতে চলে গেলি, এদিকে ডাক্তারও রক্তের জন্য এদিকে সেদিকে ছোটাছুটি করতাছে, তখন মিজান তোর মোবাইলে কল দেয়, তুই ভুলে তোর ফোনটা আমার কাছে রেখে গিয়েছিলি, আমি মিজানকে সবকিছু খুলে বলি। মিজান ছোটে এসে তোর বাবাকে রক্ত দিয়ে বাঁচায়। মারে মিজান ছেলেটা খুবই ভালো। মিজানের মা বাবাও এসেছে। ওরা তো তোর বাবার এই অবস্থার কথা শুনে অনেক কেঁদেছে, আমাকে বুঝিয়েছে, সত্যিই তোর বাবা ঠিকই বলেছে, ওরা সবাই খুব ভালো। আজ মিজান না থাকলে যে কি হতো? তখনই মিজান এসে হাজির। এ কি মা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ বাবা, দেখো না, অবন্তী সেই কখন বেরিয়েছে, মেয়েটা একা একা কোথায় গেল না গেল চিন্তা হচ্ছিল, তাই এখানে অপেক্ষা করছিলাম। আর তুমি এখানে কেন কষ্ট করে নিচে নেমে আসলে? তোমার শরীরটা এখনো ফুরবল, যাও বাবা একটু রেস্ট নাও। না মা, আপনি আমার জন্য একদম চিন্তা করবেন না, আমি ঠিক আছি। 3 মাস পরপর আমি রক্ত দান করি, এতে আমার সয়ে গেছে। আপনি বাবার কাছে যান, ওখানে আমার মা বাবা আপনাদের জন্য অপেক্ষা করতেছে, আর আমি রাতের জন্য বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসি। দুপুরে তো কিছু খাননি, আপনারা যান, আমি এখনই আসছি, বলেই মিজান চলে গেল। একবারও আমার দিকে তাকালো না। আমরা কেবিনে ঢুকতেই মিজানের মা, মানে আমার শাশুড়ি মা, ওনাকে আমি আন্টি বলে ডাকি, এসেই আমাকে বুকে জড়িয়ে কান্না জুড়ে দিল। অবন্তী মারে, তুমি একদম মন খারাপ করবে না, তোমার বাবার কিচ্ছু হবে না, তুমি কখনো নিজেকে একা মনে করবে না, আমরা আছি তো তোমার পাশে। আজ তুমি একা একা যা করলে তাতে অনেক কিছু হয়ে যেতে পারত। আজ মিজান যদি ফোন না করত, তোমার মা যদি সবকিছু মিজানকে না জানাতো, তাহলে কি হতো বলো তো? আল্লাহর অশেষ রহমতে আমার বেয়াই আজ আমাদের পাশে আছে, ওনাকে আল্লাহ নেক হায়াত দান করুক। তারপর মিজানের বাবা আমাকে কাছে নিয়ে তার পাশে বসালো, তারপর আলতো হাতের ছোঁয়ায় আমার মাথার চুলগুলো বুলিয়ে দিল। কত শান্তি লাগছে, মনে হচ্ছে যেন আমার বাবার হাতের পরশ। বাবা কথা মনে পড়তেই চোখ দিয়ে পানি ঝরে পড়ল। এ কি মা, কাঁদছ কেন? এই যে দেখো বাবা ঘুমিয়ে আছে, ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে, কাল বাবার সাথে কথা বলতে পারবে। তারপর আমার চোখের জল মুছে দিল। তখনই মিজান অনেকগুলো খাবারের প্যাকেট নিয়ে হাজির। আমার মাকে ওর কাছে নিয়ে বসালো, তারপর খাবারগুলো বের করে ওর কাছে একটা প্যাকেট রেখে বাকিগুলো আন্টির হাতে তুলে দিল। আন্টি খাবারগুলো প্লেটে আঙ্কেলকে দিল, আমাকে বলল, অবন্তী আসো মা, তোমাকে খাইয়ে দিই। না আন্টি, আমি নিজেই খেতে পারবো বলেই প্লেটটা হাতে নিয়ে নিলাম। দেখলাম খুব দামি দামি খাবারগুলো এনেছে, নিশ্চয়ই 5 তারা হোটেল থেকে আনা, ঘ্রাসেই বোঝা যাচ্ছে। এদিকে আমাদের খাওয়া প্রায় শুরু করে দিব, দেখি মিজান প্লেটে ভাত নিয়ে
ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাতগুলো মেখে মায়ের মুখের সামনে ধরে আছে। এ কি বাবা, তুমি নিজে না খেয়ে আমার জন্য ভাত মেখে রেখেছ? আমাকে দাও, আমি নিজেই খেয়ে নিব, এমনিতেই আজ তোমার উপর দিয়ে যা গেল। কেন মা, আমি কি আপনাকে খাইয়ে দিতে পারি না? ছেলে কি তার মাকে খাইয়ে দিতে পারে না? নাকি আমি কালো বলে আমার হাতে খাবেন না? কথাটা শুনে আচমকাই আমার বিষম লেগে গেল। সাথে সাথেই আন্টি কতম্মন মাথায় ফু দেয়, আবার পিঠে ম্যাসাজ করে, তারপর পানি খেতেই ঠিক হল। কিন্তু অবাক করা বিষয় হল, একবারও মিজান আমার দিকে তাকালো না। মা মিজানের কথা শুনেই কেঁদে দিল। বাবা, এইভাবে বলো না, মায়ের কাছে ছেলে মেয়ে কালোই কি আর সাদাই কি? তোমার মনটা আর 5টা মানুষের থেকে আলাদা বিয়ে, যে মনে কোনো কাদা নেই। দাও বাবা, আমি খাব। মিজান মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে খাইয়ে দিল। বাহ, এটা তো ইলিশ মাছের পাতুরি, তাই না মিজান? হ্যাঁ মা, অনেক দিনের ইচ্ছে ছিল এটা খাওয়ার, কিন্তু অবন্তীর নাকি ঘ্রাণটা ভালো লাগে না, তাই তৈরি করি না। আজ অনেক দিনের ইচ্ছেটাও তুমি পূরণ করে দিলে। কি করে জানলে বাবা? মা কি খাবে না খাবে সেটা যদি তার সন্তান না বুঝে, তাহলে কেমন সন্তান হলাম? দেখলাম মা আর মিজানের কত ভালো বর্ডিং, দেখে যেন মনে হচ্ছে মা আর ছেলে। আসলে মিজান ছেলেটা এই কদিনে আমার মা বাবাকে কতটা আপন করে নিয়েছে। খাবার শেষ করে আঙ্কেল আন্টিকে বললাম বাসায় চলে যেতে, কিন্তু তারা রাজি হচ্ছে না। এখানেই থাকবে, কিন্তু কোথায় বা ঘুমাবে? কেবিনে তো শুধু বাবা শুয়ে আছে, তার পাশে মা ঘুটিসুটি মেরে বসে বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আন্টি আসার সময় চাদর এনেছিল, সেটা বিছিয়ে আঙ্কেল আর আন্টি কোনোরকম গাটা এলিয়ে দিল। বেচারা আমাদের জন্য কত কষ্টই না করছে। কিন্তু মিজান কোথায়? আমি বারান্দায় দাঁড়িয়ে আছি আর ভাবছি, সত্যিই আজ মিজান না থাকলে বাবাকে হয়তো হারিয়েই ফেলতাম। কথাটা ভাবতেই চোখ গড়িয়ে জল পড়তে লাগল। তখনই কারো আসার শব্দ পেলাম। চোখটা মুছে পেছনে তাকাতেই দেখি মিজান একটা পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। সত্যি এই মুহূর্তে একটু পানিই হয়তো মনটা চাইছিল। মিজান পানির বোতলটা আমার দিকে বাড়িয়ে দিল। আমিও কিছু না ভেবে নিয়ে খেতে লাগলাম। প্রায় অর্ধেক পানি শেষ, হয়তো চিন্তায় পানি পিপাসা বেশি পায়। হঠাৎ মিজান বলল, অবন্তী, আপনাকে কিছু কথা বলার ছিল। আজ মিজানের কথার স্বরটাই অন্যরকম মনে হল। আগে মিসেস অবন্তী বলতো, আর তুমি থেকে আপনি করে বলছেই বা কেন? তাহলে কি সেদিনের কথাগুলো মিজান শুনে নিয়েছে? না না, তা শুনবে কি করে? কি হলো অবন্তী, আপনি অনুমতি দিলে বলতে পারি। জি বলুন। আসলে সেদিন, মানে আমাদের বাসর রাতের কথা বলছি। সেদিন রাতে আপনার অনুমতি না নিয়েই আমি আপনাকে স্পর্শ করেছি, আমরা দৈহিক মিলনে আবদ্ধ হয়েছি। আসলে আমি সেদিন বুঝতে পারিনি যে আপনার মনে আমাকে নিয়ে কি ছিল। আজ সেটা আমার কাছে পরিষ্কার পানির মতো। সেদিন যদি আপনি একটু সাহস করে আমাকে আপনার মনের কথাগুলো বলতেন, তাহলে আপনার সম্মান হয়তো আমি নষ্ট করতে পারতাম না। এখন আমি নিজের সাথে নিজে যুদ্ধ করছি প্রতিনিয়ত। আমার মনে হচ্ছে আমি আপনাকে সেদিন রাতে জোর করে ধর্ষণ করেছি। প্লিজ অবন্তী, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে হয়তো আমি এই অনুশোচনা থেকে মুক্তি পাব না। আর আপনার সামনে আমি কখনো স্বামীর দায়িত্ব নিয়ে দাঁড়াব না। আপনি আজ, এখন থেকে স্বাধীন। আমি আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কখনো হস্তক্ষেপ করব না। আমি আপনাকে মুক্তি দিব। হ্যাঁ অবন্তী, আপনি তো আমার কাছে মুক্তি চাইছিলেন, আপনি যখন খুশি আমাকে মুক্তি দিতে পারেন। আমার পক্ষ থেকে হ্যাঁ ছাড়া না হবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি মিজানের কথায় খুশি হব নাকি বেজার হব বুঝতে পারছি না, কিন্তু মনে মনে খুশিই লাগছে যে ও আমাকে মুক্তি দিবে। আমি এই কালো স্বামীর হাত থেকে মুক্তি পাব।
কি হলো অবন্তী? ওর কথা শুনে নড়েচড়ে দাঁড়ালাম। ঠিক আছে, সেদিন যা হয়েছে তা আমি ভুলে যাব। আমি আপনাকে ক্ষমা করে দিলাম। কথাটা শুনে মিজানের মুখটা অন্যরকম হয়ে গেল। হয়তো আমার মুখে অন্যরকম কিছু কথা শুনতে চেয়েছিল। যাই হোক, ও কি শুনতে চাইল না চাইল তাতে আমার কি? আমি যে ওর কাছ থেকে মুক্তি পাব, এটাই বড় কথা। যাই হোক, কথাটা বলে মিজান চলে যাওয়ার সময় হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে বলল, আপনি সোফায় শুয়ে পড়ুন। তাহলে আপনি কোথায় শুবেন? আমার চিন্তা আপনাকে করতে হবে না, আমি বাইরে বসেই না হয় রাতটা পার করব। কথাটা বলেই চলে গেল। আমি সোফায় গিয়ে হেলান দিয়ে বসে পড়লাম। বাবাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো ঘুঙানির শব্দে ঘুম ভাঙল। তাকিয়ে এদিকে সেদিকে তাকিয়ে কিছু না পেয়ে বাবার দিকে তাকাতেই ধরপড়িয়ে উঠলাম। একই চিৎকার দিয়ে, বাবা বাবা, তুমি এমন করছো কেন? ও বাবা বাবা গো, তোমার কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বাবা? এর মধ্যে সবাই উঠে বাবার পাশে ভিড় জমালো। মিজান গিয়ে ডক্টরকে নিয়ে আসলো। ডক্টর, নার্স সবাই উত্তেজিত হয়ে গেছে। হঠাৎ কি হয়ে গেল? পালস চেক করছে। নার্স, তাড়াতাড়ি অক্সিজেন মাস্কটা লাগান। আমার তো ভয়, হাত পা কাঁপাকাঁপি করছে। আল্লাহকে ডাকছি, মা কেঁদেই চলেছে। ডাক্তার একটা ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পর বাবা শান্ত হল। ডক্টর কপালের ঘামগুলো রুমাল দিয়ে পরিষ্কার করে বলতে লাগল, দেখুন, পেশেন্টের অবস্থা আমার কাছে ভালো টিকছে না। মনে হয় না ওনার অবস্থা ভালো হবে। হায়াত ময়ূত তো সবই আল্লাহর হাতে, আপনারা বরং আল্লাহকে ডাকুন। হঠাৎ বাবার মুখে আওয়াজ শুনে সবাই চমকে গেলাম। বাবা হয়তো কিছু বলতে চাইছে। ডক্টর আঙ্কেল কিছু বুঝার জন্য কানটা বাবার মুখের সামনে নিল। অক্সিজেন মাস্কটা খুলে দিলেন। বাবা অনেক কষ্টে নিঃশ্বাস নিচ্ছে, কিছু বলার জন্য। মিজান, বাবা আমার, তোমার সাথে আমার কিছু কথা আছে। মিজান বাবার পাশে বসে বাবার হাতটা চেপে ধরে বলল, জি বাবা বলুন আপনি, আমি আপনার সব কথা শুনব বাবা। তখনই বাবা ডক্টরের দিকে তাকালো। ডক্টর আমাদের সবাইকে নিয়ে বাইরে চলে আসল মিজানকে ছাড়া। বাইরে দাঁড়িয়ে ভাবছি, আমি বাবার মেয়ে। আমাকে না ডেকে বাবা কোথাকার কোনো মিজানকে ডাকছে কথা বলার জন্য। কি এমন কথা যা আমাকে বলা যায় না, শুধু মিজানকেই বলতে হবে? না, বাবাকে নিয়ে যেন চিন্তা শেষই হচ্ছে না। কখন সেই মিজানকে নিয়ে কথা বলা শুরু করছে, এখনো শেষ হচ্ছে নাকি কথা বলছে বাবা। হঠাৎ কাদো কাদো চোখে মিজান অস্থির হয়ে ডাক্তারকে ডাকতে লাগল। মিজানের অবস্থা দেখে আমার ভয়ে গলা শুকিয়ে গেল। বাবার কি হল? মিজানকে ধাক্কা দিয়ে ভিতরে গিয়ে দেখি বাবার সিরিয়াস অবস্থা, অনেক কষ্ট করছে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য। বাবা আমার দিকে নীরব চাহনিতে তাকিয়ে আছে, যেন কিছু বলতে চাইছে। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। মিজানও দাঁড়িয়ে আছে, মা ও বাবার পাশে দাঁড়িয়ে কাঁদছে। বাবা আমার আর মায়ের হাতটা মিজানের হাতে চেপে ধরল। বাবা চোখের কোণ দিয়ে পানি পড়ছে। বাবা আপনি একদম চিন্তা করবেন না, মা অবন্তীর কিছু হবে না, কোনো কষ্ট আমি ওদেরকে স্পর্শ করতে দিব না। তখনই বাবা একটু মুচকি হাসি দিয়ে থেমে গেল। চারদিকে নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। সবাই বাবার দিকে তাকিয়ে আছে। কিন্তু বাবা, আমার বাবা কেন নড়ছে না? বাবা বাবা কিছু বলছো না কেন? ডক্টর আঙ্কেল, আমার বাবা নড়ছে না কেন? কিছু বলছে না কেন? আমার বাবার সাথে আমার অনেক কথা আছে। আঙ্কেল, বাবা যদি কিছু না বলে তাহলে আমার কথা শুনবে কি করে? বাবাকে নাড়াচ্ছি কিন্তু বাবা নড়ছে না। মা চিৎকার দিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। সরি অবন্তী, আমরা তোমার বাবাকে আর বাঁচাতে পারলাম না।
ডাক্তার। কথাটা শুনে নিচে বসে পড়লাম। কান্না যেন আসছে, নাসবো, পানি যেন শুকিয়ে গেছে, বুকের ভিতরটা শক্ত হয়ে আছে। আমি বিশ্বাস করতে পারছি না আমার বাবা আর আমাদের মাঝে নেই। এত অভিমান বাবা, আমার উপর তোমার এত অভিমান। না হয় রাগ করে কিছু কথা বলেই ফেলেছি তোমায়, তাই বলে রাগ করে চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেলে? একটা বারও কি তুমি আমাদের কথা ভাবলে না বাবা? আচ্ছা, তোমার অবন্তী না হয় পচা ভালো না, কিন্তু মার কথা তো ভাববে। আমার মাটা এখন কার জন্য খাবার নিয়ে অপেক্ষা করবে, কাকে ঔষধ খাওয়া নিয়ে বকবে? আমাকে কে বুঝাবে, কে বলবে? অবন্তী মা এখানে যাবে না, বেশি দেরি করবে না। ও বাবা, এত নিষ্ঠুর তুমি হলে কি করে? কার কাছে রেখে গেলে বাবা? মাথাটা ঘুরছে, হঠাৎ ধপাস করে ফ্লোরে পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখি আমি বিছানায় শুয়ে আছি। চিৎকার দিয়ে বাবা। সবাই আমাকে ঘিরে ধরল। কি হয়েছে মা? মা, আমার বাবা কোথায় বলো, মা আমার বাবা কোথায়? আমি বাবার কাছে যাব, বাবার সাথে আমার কথা আছে, আমি বাবাকে সরি বলতে চাই। আমি বলেছি তো আল্লাহকে, বাবা ভালো হয়ে গেলেই বাবার সব কথা শুনব। তাহলে আল্লাহ কেন আমার কথা শুনল না, কেন আমার থেকে আমার বাবাকে কেড়ে নিল? চুপ কর মা, আল্লাহ ওনাকে পছন্দ করেছেন, তাই ওনাকে তার কাছে নিয়ে গেছেন। এখন আর কেঁদে কি হবে মা? তোর বাবাকে হারিয়ে আজ আমরা একা হয়ে গেছি, কিন্তু তুই এমন করিস না মা, তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? তুই তো আমার বেঁচে থাকার সম্বল। মা, বাবা কোথায়? আমি বাবাকে একটু দেখতে চাই। মা মুখে কাপড় গুজে কাঁদতে লাগল। কি হলো মা, কথা বলছো না কেন? মারে, তোর বাবাকে কবরে শুইয়ে দিয়ে এসেছে সবাই। আজ থেকে তোর বাবা আর আমাদের মাঝে থাকবে না বলে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। বাবাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। সবটা মিজানের জন্য হয়েছে। মিজান ইচ্ছে করেই আমার বাবাকে আমায় দেখতে দিল না। মিজানকে আমি দেখে নিব। আন্টি মাকে আমাকে গোসল করিয়ে খাবার নিয়ে বসে আছে। আন্টি সমান বেয়ান কিছু তো মুখে তুলুন। আপনি যদি ভেঙে পড়েন তাহলে অবন্তীকে সাপোর্ট দিবে কে? বইন গো, সবাই কি সারা জীবন দুনিয়ায় থাকে কন? আজ বেয়াইসাব গেল, কাল আমি যামু। একদিন না একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছাড়তে হইব। চিন্তা করলে শরীরটা খারাপ হয়ে যাবে। এমনিতেই অবন্তী কিছুদিন আগে একটা ঘটনা গেল, এখন যদি এমন করে না খেয়ে থাকে তাহলে তো কিছু হয়ে যাবে। মা ভয় পেয়ে আমার দিকে তাকালো না। না, আমি খাব। অবন্তী ও খাবে। আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকব? অবন্তী, এই নে মা, হা কর। আমি মুখটা ঘুরিয়ে নিলাম। তুই আমার কথা শুনবি না তাহলে কিন্তু আমিও তোর বাবার মতো তোকে ছেড়ে চলে যাব। মায়ের মুখটা চেপে ধরে বললাম, না মা, এভাবে বলো না। বাবা আমার উপর অভিমান করে আমাকে একা করে চলে গেল, আর এখন কি তুমিও আমাকে এতিম বানিয়ে চলে যাবে? বলেই কেঁদে দিলাম। আন্টি মায়ের হাত থেকে খাবারটা নিয়ে আমাকে আর মাকে খাইয়ে দিল। খেয়াল করলাম আন্টির চোখেও জল। খাওয়া শেষে মায়ের সাথে আন্টি এক রুমে থেকে গেল, আর আমি মিজান এক রুমে রয়ে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে বাবার স্মৃতিগুলো মনে করছি। তখনই মিজান আমার কাঁধে স্পর্শ করে। চমকে গিয়ে তাকাতেই দেখলাম মিজান। রেগেমেগে হাতটা কাঁধ থেকে সরিয়ে দিলাম। অবন্তী, মন খারাপ করো না। যে চলে গেছে তাকে নিয়ে এখন যদি মন খারাপ করো তাহলে বাবাও কষ্ট পাবে। বাহ, ভালো তো, আপনার জন্যই সব হয়েছে। আপনিই সবকিছুর মূলে রয়েছে। না, যদি আপনি আমার লাইফে আসতেন না, এমন কিছু হতো। আপনার জন্যই আমার বাবাকে আজ হারাতে হলো। শেষ দেখাটাও করতে দিলেন না আমার বাবার সাথে। স্বার্থপর একটা ছি। দেখো অবন্তী, তুমি আজ যাই বলো না কেন, আমি কিছুই মনে করব না।
তোমার মন ভালো নেই, আমাকে বকলে যদি তোমার ভালো লাগে তাহলে বকো, মারোরো, গালি দাও। আমি কোনো প্রতিবাদ করব না। আর হে, তখন তুমি সেন্সলেস হয়ে পড়েছিলে, শরীরটাও ফুটবল ছিল, তাই ডক্টর তোমাকে লো পাওয়ারের ঘুমের ইনজেকশন দিয়ে রাখে যাতে তুমি উত্তেজিত না হয়ে পড়ো, না হলে কিছু হয়ে যেত তোমার। কি হতো, আমার মরে যেতাম, খুব ভালো হতো। আপনার মতো একটা নোংরা মানুষের হাত থেকে বেঁচে যেতাম। তুমি শুধু তোমার কথাই ভাবলে, এদিকে মা তোমার জন্যই তো নিজেকে নিজের মনকে পাথর বানিয়ে ফেলেছে। তোমার কিছু হলে মা কি আর বাঁচবে বলে তোমার মনে হয়? মার জন্য হলেও তোমাকে শক্ত হতে হবে। মায়ের সামনে তোমাকে নরমাল থাকতে হবে। প্লিজ অবন্তী, নিজেকে কষ্ট দিও না। তুমি কষ্টতে থাকলে আমি ভালো থাকতে পারি না, আমারও কষ্ট হয়। কি বললেন আপনি? না মানে মায়ের কষ্ট হয়। চলো একটু ঘুমাবে। কিন্তু মা, মাকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আসো বিছানায়। এসো বিছানায়। মিজান আমাকে বিছানায় শুইয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মাঝে মাঝে হালকা করে চুলগুলো টেনে দিচ্ছে, মাথাটা টিপে দিচ্ছে। বাহ, ছেলেটার হাতে জাদু আছে, অনেক ভালো লাগছে। এত অপমান করি তারপরও কেমন করে আপন করে নেয়। আচ্ছা, আমি যে ওকে এত কিছু বলি, ওর রাগ হয় না? এ কেমন মানুষ যার রাগ অভিমান কিছুই নাই? ওর আলতো হাতের মাসাজে ঘুমিয়ে পড়লাম। জানালার ফাঁক দিয়ে হালকা আলো যেন চোখে পড়ল, ঠে এদিক সেদিকে তাকিয়ে দেখি মিজান সোফায় ঘুমিয়ে আছে। ওকে আর না ডেকে ফ্রেশ হয়ে নামাজ পড়ে রান্নাঘরে যেতেই দেখি আন্টি। আন্টি, এত সকালে আপনি রান্নাঘরে? হে মারিমি, ভোরেই রান্না করে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমি প্লেটগুলো ধুয়ে রাখি। তুমি কেন সকালে উঠতে গেলে মা? না আন্টি, ঘুম ভেঙে গেল, ভাবলাম নামাজটা পড়ে নেই। খুব ভালো কাজ করেছো মা, নামাজ পড়ে বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। বেয়াই সাব বড় ভালো মানুষ ছিলেন। যাই হোক মা, আমরা কেউই চিরদিন থাকব না, তাই বলে মন খারাপ করে থাকলে হবে বলো? যাও মা, মিজান একা ঘুমিয়ে আছে, তুমিও রুমে যাও। না মা, আপনারা আমাদের জন্য অনেক করেছেন। সেই সুবাদে আমি কিছুই করতে পারছি না। এটা কেমন কথা অবন্তী, আমরা কি তোমার পর নাকি? তুমি হয়তো আমাদেরতে এখনো মেনে নিতে পারছো না, তাই না মা? না আন্টি, আমি ওভাবে বলিনি। আচ্ছা ঠিক আছে, এইভাবেই বলো না কেন। আমি যেমন মিজানের মা, ঠিক তেমনই তোমারও মা। কি ঠিক তো? হ্যাঁ আন্টি। তারপর আন্টির সাথে হাত লাগিয়ে টেবিলে খাবার দিতে দিতে 8টা বেজে গেল। কিছুক্ষণ পর দৌড়ে মা রান্নাঘরে এলো। অবন্তীরে, আমার তো মা, একটু দেরি হয়ে গেল। মিজান, তুই বেয়াইরা কি খাবে, তাড়াতাড়ি তৈরি করতে হবে। মা তুমি অস্থির হয়েও না, মিজানের বাড়ি থেকে রিমি খাবার পাঠিয়েছে, ওই যে দেখো টেবিলে সব দেওয়া আছে। চলো ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। একে একে সবাই খাবার টেবিলে আসল। আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। সবাইকে খাইয়ে সবকিছু গুছিয়ে সবার সাথে বসার রুমে বসলাম। আঙ্কেল কিছু কথা বলবে মায়ের সাথে। দেখুন বেআইনসাফ, বেআই তো আর এখন আমাদের মাঝে নাই, আল্লাহ ওনাকে ভালো রাখুক, এই দোয়াই করি। ওনার কথা মনে করে আপনি কষ্ট পাবেন না, কারণ কারো জন্য দুনিয়াটা থেমে থাকে না।
আপনাকেও বাঁচতে হবে, নিজের জন্য না হোক আর কারোর জন্য না হোক, অবন্তীর দিকে তাকিয়ে সবকিছু ভুলতে হবে আপনাকে। এখন আমরা আপনাকে আর অবন্তীকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। না না ভাইসাব, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনারা আপনাদের পয়েবধুকে নিয়ে যান, আমি এখানেই থাকতে পারব, আমার কোনো অসুবিধা হবে না। এটা কেমন কথা বেআইন, আমরা থাকতে আপনি একা এখানে পড়ে থাকবেন? আপনাকে ছাড়া কি অবন্তী ভালো থাকবে বলুন? আপনার চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়বে, তার চেয়ে আমরা সবাই একসাথে থাকব, এটাই ফাইনাল। মিজান মায়ের পায়ের নিচে পা ধরে বসে, মা আপনি আপনার মেয়ের শ্বশুরবাড়িতে নয়, বরং আপনার নিজের বাড়িতেই উঠবেন। যেটা অবন্তীর বাড়ি সেটা কি আপনার বাড়ি নয়? প্লিজ মা, না করবেন না, আপনাকে না নিয়ে আমি ফিরব না। মিজানের অনুরোধ আর আঙ্কেলের কথায় মা না করতে পারল না। তারপর ব্যাগ গুছিয়ে গাড়িতে উঠে রওনা দিলাম। গাড়ি চলছে, মা আমার পাশে আমার হাতের উপর হাত রেখে বসে আছে। যাক, মা যে আমার সাথে সবসময় থাকবে এটাই অনেক। মিজান যে এমনটা করবে সেটা আমি ভাবিনি। আজ নেনেক কষ্টের মাঝেও কেমন যেন একটা স্বস্তির আশ্বাস পেলাম মনে মনে। গাড়িটা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বিয়ের দিন ও তো ভালো করে বাড়িটা দেখা হয়নি, মনে হচ্ছে এই প্রথম বাড়িতে ঢুকছি। রিমি বরণ করে ভিতরে নিয়ে গেল। সত্যি অনেক বড় বাড়ি, কিন্তু মিজানকে দেখে মনেই হয় না ও একজন কোটিপটির ছেলে। কেমন মেত মেত লাগে। তখনই রিমি ঠান্ডা শরবত নিয়ে হাজির। সব্বাইকে শরবতের গ্লাস হাতে দিল। আমাকে দেওয়ার সময় একটু দুষ্টুমি শুরু করে দিল। এই দিচ্ছে আবার নিয়ে নিচ্ছে। তখনই মিজান দিল এক ধমক। ধমক শুনে আমি ভয় নড়ে উঠলাম। ধমক শুনে আমি ভয় নড়েচড়ে বসলাম। মিজান রিমিকে বলল, রিমি অবন্তীর সাথে পড়ে মজা করো, ও এখন জার্নি করে এসেছে, ওর তোমার মজা এখন ভালো লাগবে না। গ্লাসটা অবন্তীর হাতে দেওয়ার মাকে মায়ের রুমে দিয়ে এসো, খুব সাবধানে, আর হ্যাঁ নিচের রুমে দিও, মা সিঁড়ি দিয়ে নামতে উঠতে অসুবিধা হতে পারে। বাবা তুমি আমাকে নিয়ে এত ভেবো না, আমি পারবো উঠানামা করতে। অবন্তীর মা, কেন মা, আমি আপনার ছেলে, আমি আপনার জন্য না ভাবলে কে ভাববে? আমার মা বাবাও নিচেই থাকে, আপনার যখন ইচ্ছা মায়ের রুমেও যাওয়া আসা করতে পারবেন। হ্যাঁ বেআইন ছেলে আমার ঠিক কথাই বলছে আপনি, আমি পাশাপাশি থাকলে মন্দ হয় না, আমি আবার উপর নিচ করতে পারি, নাবাতের ব্যথায় এসবো হয় না। তারপর রিমি মাকে নিয়ে রুমে চলে গেল। এদিকে আঙ্কেল আন্টিও চলে গেল নিজেদের রুমে ফ্রেশ হতে। আমি বসে বসে ভাবছি, আচ্ছা মিজান কি সত্যিই এতটা ভালো নাকি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে? তখনই মিজান কি হলো? অবন্তী বসে বসে কি ভাবছ? হুম, যাও রুমে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নাও। আমি মিজানের কথার উড় না দিয়েই চলে আসলাম। আলমারি থেকে রেশমি নরম পাতলা পিঙ্ক কালারের একটা শাড়ি বের করলাম, গরমে আরাম পাওয়া যাবে। কাপড়টা নিয়েই বাথরুমে চলে গেলাম। তারপর শাওয়ার শেষ করে শাড়িটা ঠিক করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছি। শাড়িটা পাতলা হওয়ায় সবই বোঝা যাচ্ছে। মনে মনে ভাবলাম, এটা পরে কি সবার সামনে যেতে পারবো? হুম্মম পারবো না কেন? হিন্দি সিরিয়ালে নায়িকারা যে পরে ভালোই তো দেখায়, কিচ্ছু হবে না। আয়নায় দাঁড়িয়ে হালকা পিঙ্ক কালারের লিপবাম দিলাম। চুলটা কোমর ছাড়িয়ে যাওয়ায় আঁচড়াতে কেমন জানি হাত ব্যথা হয়ে যাচ্ছে। হঠাৎ আয়নায় মিজানকে দেখা যাচ্ছে, সোফায় বসে আছে। পেছনে তাকিয়ে দেখি সত্যিই মিজান রুমে এসে সোফায় বসে আছে। কখন এলো ও? আর এতক্ষণ আমায় দেখছিল। কেমন করে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে আছে, যেন জীবনে এই প্রথম আমায় দেখছে। হঠাৎ মিজান বসা থেকে উঠে দাঁড়ালো আর আমার সামনে এগুলে লাগলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমার কাছে এগুচ্ছে। এই ছেলেটা হাবভাব মোটেই সুবিধার মনে হচ্ছে না, কিছু একটা না করে বসে। আচ্ছা ও আমার সামনে আসছে কেন? কি করবে ও? মিজান আমার খুব কাছে এসে পড়েছে। ওর নিঃশ্বাসের গরম বাতাসগুলো আমার নাকের উপর এসে পড়ছে।
ভয় আমার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। আমি চিরুনির পড়ে যাওয়া শব্দে চমকে গেলাম। পেছনের দিকে যেতেই আয়নার সাথে ধাক্কা লেগে পারফিউমের বোতলটা নিচে পড়ে যায়। ভয় ভয় কি হচ্ছে মিজান? সরো বলছি, আমার অস্বস্তি হচ্ছে। মিজান কিছুই বলছে না। ওর নিঃশ্বাসটা ভারী হতে লাগলো আর আমার খুব কাছে আসতে লাগলো। আমার ঠোঁটে ওর ঠোঁট আলতো স্পর্শ করতেই আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ও যেন চমকে উঠল, হয়তো এটা আশা করেনি। অবন্তী, তুমি আমায় ধাক্কা দিলে কেন? আমি তোমার হাজবেন্ড, নিজের বউকে ছোঁয়ার এইটুকু অধিকার তো আমার আছে, বলো। কেন এত কষ্ট আমাকে দিচ্ছ? অধিকার কিসের অধিকার? কোনো অধিকারের কথা তুমি বলছো? তুমি তো অনেক আগেই অধিকার হারিয়ে ফেলছ। মানে? বুঝচ্ছ নাসব ভুলে গেছ? এই তো সেই দিন হসপিটালে তুমি আমাকে বলনি আমাকে আর ছোবে না, বলনি বাসর রাতের ঘটনার জন্য সরি, বলনি তুমি আমাকে মুক্তি দিবে। আর এখন যেই তোমার সাথে আমি তোমার বাড়িতে এসেছি সেই বউয়ের অধিকার চাইছ। আমি তো বলেছি তোমায়, তোমাকে আমার ভালো লাগে না লাগে না, তুমি কি এই কথাটা শুনতে পাও না? নির্লজ্জ বেহায়ার মতো আমার কাছে আসার চেষ্টা করো। কবে বুঝবে তুমি? তোমাকে আমার দেহ কখনোই মন থেকে দিব না। আমি যখন তোমাকে ভালোইবাসি না, তাহলে তোমাকে আমার দেহ মন থেকে দিতে পারবো না। আর তুমি জোর করবে ক্রো? মেয়েদের দেহ নিয়ে জোর তো তারাই করে যারা কাপুরুষ। নিশ্চয়ই তুমি নিজেকে কাপুরুষের পরিচয় দিবে না। কথাগুলো শুনে মিজান অনেক কষ্ট পেল। তুমি কি জানো অবন্তী, মেয়েদের রূপ যৌবন সবসময় এক থাকে না। আজ তুমি আমাকে ঘৃণা করছো, আমাকে বারবার অপমান করছো, কাছে গেলে ফিরিয়ে দিচ্ছ। কখনো কেউ আমার দিকে তাকিয়ে কথা বলার সাহস পায়নি। আমাকে পাবার জন্য অনেক মেয়ে অনেক চেষ্টাই করছে, কিন্তু সেই সুযোগ আমি কাউকে দেইনি। আমাকে তুমি অনেক অবজ্ঞা করেছ এতদিন। তোমার সব কথা, সব ব্যথা, সব অপমান আমি মেনে নিয়েছি, কারণ তুমি আমার বউ। তুমি নিজেকে সুন্দরী মনে করো, কিন্তু তোমার থেকে অনেক সুন্দরী মেয়ে আছে। আমি তাদের পাত্তা দেইনি, অহংকার করিনি কখনো নিজেকে নিয়ে, কৃণী টাকা পয়সা নিয়ে। কিন্তু তুমি করেছ প্রতিনিয়ত তোমার রূপ যৌবন নিয়ে। আজ এখন থেকে তোমার কাছে আমি আর আসব না। আসব না তোমার ভালোবাসা পেতে। যেদিন তুমি তোমাকে বদলে ফেলে আমার কাছে আসতে পারবে, আমাকে কাছে টেনে নিবে, সেদিনই আসব আমি তোমার কাছে ফিরে। অপেক্ষায় রইলাম অবন্তী। খুব শীঘ্রই তা হতে চলেছে। ভালো থেকো। এই কথাটা বলেই রুম থেকে চলে গেল। আজ মিজান হয়তো অনেক কষ্ট পেয়েছে, না হলে ও তো কখনো এমন করেনি। আজ মিজানকে ফিরিয়ে দিয়ে অবন্তীর মনে ও শান্তি পাচ্ছে না। কি করলাম জানি না, ঠিক করেছি কি না হার ভাবতে পারছি না। যা হবার হবে, আই ডোন্ট কেয়ার বলেই বিছানায় শুয়ে পড়ল। চলবে।